আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে যে ক্লাসটার জন্য এসেছি বা যে সেশনটা আপনাদের জন্য নিতে এসেছি, এই সেশনে যারা ইংরেজি মোটামুটি বোঝেন বা ইংরেজিতে মোটামুটি দক্ষতা আছে, আজকের ক্লাসটা তাদের জন্য নয়। আজকের ক্লাসটা আমি সম্পূর্ণ নিতে যাচ্ছি একেবারে বেসিক থেকে। অর্থাৎ যারা ইংরেজিতে কাঁচা না, বা ধরেন যারা ইংরেজিতে সমস্যায় ভুগতেছেন, বা ধরেন যাদের সাবজেক্ট অনার্স মাস্টার্স ইংলিশ ছিল না। এই ক্লাসটা বেসিক্যালি তাদের জন্য। আমি বলব না যে আপনারা যারা ইংলিশে পড়াশোনা করেছেন তাদের জন্য নয়, এটা ঠিক নয়। তবে বেসিক্যালি তাদের জন্য যারা অন্ততপক্ষে ইংলিশ সাবজেক্টে পড়াশোনা অনার্স এবং মাস্টার্সে না করা অবস্থায় থেকেছে। দেখুন, ইংলিশ কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়েছি। কিন্তু সমস্যাটা হয় কি জানেন? যখন ইন্টার পাসটা হয়ে যায়, এরপরে ইংলিশের সাথে থাকা হয় ঠিকই অনার্স মাস্টার্সে, যদিও সবগুলো সাবজেক্ট ইংলিশই থাকে। এটলিস্ট লেখা তো থাকে ইংলিশে, লিখতেও হয় ইংলিশে। কিন্তু সমস্যা হয় যে ওই ইংলিশ আর এখন আমি যেগুলো শিখাবো সেগুলো এক জিনিস নয়। অর্থাৎ চাকরি জীবনে আপনি যেগুলো করবেন সেইগুলা আর যেগুলো আপনি অনার্স মাস্টার্সে করে পড়ে এসেছেন না অন্য সাবজেক্টের থেকেও ওই ধরনের ইংলিশের সাথে এটার কোনো মিল নাই। তো আমি বেশি কথা বলবো না। বেসিক্যালি যে কাজের জন্য এসেছি অর্থাৎ যে ধরনের জিনিসটার জন্য এসেছি অর্থাৎ বেসিক ইংলিশ লার্নিং ক্লাস, এই ক্লাসটাই আমি আজকে আপনাদের করাতে এসেছি। আমি কিছু টিপস দিব, প্লাস কিছু ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো এবং এই টিপসগুলা হয়তোবা আপনারা আগে পরে কোথাও দেখেছেন বা আপনাদের টিচাররা শিখিয়েছেন, হয়তো আপনাদের খেয়াল নাই। তবে আমার মনে হয় আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা মনে রাখতে পারেন আপনাদের জন্য সহজ হবে এবং বিষয়গুলা কখনোই আপনারা ভুলে যাবেন না। এবং চাকরি শুধু না, আপনি যেকোনো জায়গাতেই যেকোনো সময়ে আপনি বিষয়টাকে ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়াই, ক্লাসে আসি। তো আজকে একটু লিখে রাখি, যেহেতু এটা বেসিকের উপরে। তো ইংলিশ বেসিক ইংলিশ অন গ্রামার, গ্রামারের উপরে যে বেসিকটা সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি। একটু দেখেন, আমরা যে ভুলগুলা করি সেই ভুলগুলাই আমি আজকে আপনাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করব। প্রথমত যে ভুলগুলো হয়, আমরা পার্সন গুলো আগে একটু ঠিক করি, ভার্বের ব্যবহার পরে দেখি। আমি আগে একটা কাজ করি, পার্সনস গুলো একটু লিখি, আর এর সাথে কোন ভার্বস গুলা কখন কিভাবে বসবে সেগুলো একটু লিখি। তো পার্সনের মধ্যে ফার্স্ট পার্সনের মধ্যে আছে হচ্ছে আই এবং উই, আমি, আমরা। সেকেন্ড পার্সনের মধ্যে আছে ইউ, তুমি, বা ধরেন তোমার যদি হয় সেটা ইউর, সেটা আলাদা বিষয়, ইউ হলেই যথেষ্ট। আর থার্ড পার্সনের মধ্যে আছে হচ্ছে হি, সি, সে অর্থাৎ ছেলে বা মেয়ে, দে, বা ধরেন নাম বা নামগুলো। এই যে বিষয়গুলো আমি লিখলাম এইগুলাই হচ্ছে তিনটা পার্সন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো এই ধরনের পার্সনের বেলায় আমরা যে ভুলগুলো বেসিক্যালি করি সেটা হচ্ছে ভার্বস হিসেবে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার। হ্যাভ বা হ্যাজ এই জায়গাতে কিন্তু আপনাদের গুলিয়ে যায়। দেখেন, আমি যদি এই দুটাকে একটু ধরি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, এই দুটের বেলায় এই জায়গাটা হবে হচ্ছে হ্যাভ। বুঝতে পেরেছেন? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের বেলায় হ্যাভ। আরেকটা কথা একটু বলে রাখি, মনে রাখবেন পৃথিবীর সব ভার্ব হচ্ছে প্লুরাল ফর্মে থাকে। প্রত্যেকটা ভার্ব, যেমন এই যে হ্যাভ, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। প্রত্যেকটা ভার্ব আপনি যে যাই বলেন না কেন, যে ভার্বটাই বলেন না কেন, অর্থাৎ সেটা যদি আপনি বি ভার্বও বলেন, তার যদি রূপ বলেন, ওই বি ভার্বটা যদি তার বেসিক ফর্মে থেকে থাকে, যেটা বি তো বেসিক ফর্ম, তো বা বেস ফর্ম, তো ওই ফর্মে যখন আছে ওটা কিন্তু আপনার বি আছে প্লুরাল ফর্মে। এবার যদি আমরা সিঙ্গুলার করি তাহলে ওটাকে হয় আমি নি, নয় ইজে নি, বা পাস্ট টেন্সে নিলে ওয়াজে নি। কিন্তু এর আরেকটা রূপান্তর যেটা বেস রূপান্তর যেটা, সেটা হচ্ছে আর, আর পাস্ট টেন্সে ওয়্যার। এটা মনে রাখবেন। তাহলে এইটা হচ্ছে প্লুরাল ফর্ম, তার মানে এই সাবজেক্টগুলোর পরে এটা বসতেছে। যেহেতু এটা প্লুরাল ফর্ম, তাহলে দেখেন একটু খেয়াল করেন, যেহেতু এটা প্লুরাল ফর্ম তাহলে নিশ্চয়ই এই দে তো প্লুরালে আছে থার্ড পারসনের মধ্যে, আবার এই নামগুলো এগুলোও তো প্লুরালে আছে। তাই যদি হয় তাহলে এগুলোর পরেও হ্যাভি বসবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বের কানেকশন, এটাই হচ্ছে বেসিক নিয়ম। এই একটা। আরেকটা হচ্ছে এই যে বাকিগুলো দেখতেছেন না, এই যে হি, সি, আর কোনো নাম, এইগুলো যদি থাকে তাহলে হবে ভার্বকে ওই যে সিঙ্গুলার করে ফেললাম, হ্যাজ করে ফেললাম। হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। আর যদি কোনো ভার্ব, অন্য কোনো ভার্ব থেকে থাকে তাহলে তার সিঙ্গুলার ফর্মের জন্য আমাদের
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যোগ করতে হয়, এতটুকু হচ্ছে তফাৎ। তো এই গেল হচ্ছে পার্সনের বেলাটা, অর্থাৎ আপনি কখন হ্যাভ দিলেন কখন হ্যাজ দিলেন, এটা একটা বিষয়, এটা একটা বেসিক জিনিস। এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে, একটু খেয়াল করেন। তা হচ্ছে, আর এটা তো আপনারা জানেন যে প্লুরালের বেলায় আর, পাস্ট টেন্সে গেলে ওয়্যার, আর সিঙ্গুলারের বেলায় এম, ইজ বা ওয়াজ, এগুলোই ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসে, তা হচ্ছে বিন, আরেকটা হচ্ছে বিং। এই দুইটার ব্যবহার, বিন আর বিং এর ব্যবহার। এখন আমরা এটাকে কিভাবে পরিচিত আর এটাকে কিভাবে পরিচিত, আমরা মানে আমরা এটার সাথে কিভাবে পরিচিত সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখেন, এই যে বিনটা আসছে, এটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি যেটা, অর্থাৎ বি যেটা ভার্ব আর কি, এই বি ভার্ব প্লাস, বি ভার্ব এর ভার্ব 3 ফর্ম, অর্থাৎ বি ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্মটা করেন তাহলেই হবে হচ্ছে এইটা বিন, বি ডাবল ই এন। অর্থাৎ বি তো ছিল এর বেস ফর্ম, বি থেকে যদি আমি প্রেজেন্টের আরো রূপগুলো নিই, যদি প্রেজেন্টে আমি বি বলি, তার সাথে যদি এম ইজ আর বলি, তাহলে সেটা পাস্ট যদি হয় তাহলে হবে হচ্ছে ওয়াজ বা ওয়্যার, আর যদি সেটা পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা হবে এই যে যেটা বললাম বি ভার্বের সাথে, অর্থাৎ বিন, বি ডাবল ই এন, বিন। এবার আসি এইটা, এটা কোনটা, এটা হচ্ছে বি যেটা ভার্ব এর সাথে আইএনজি, বিং, বুঝতে পেরেছেন, বিং, বিং অনুসার বিং, এইটা সেইটা আইএনজি, আর এটা হচ্ছে ভার্ব 3 ফর্ম। এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে এর ব্যবহারটা কি। আমি ডিটেল ব্যবহারে যাব না, আমি সংক্ষেপে আপনাদের দেখাই। দেখেন, এটা সর্বদা, দেখেন এটা সর্বদা ভার্ব 3 রূপে ব্যবহৃত হয়। একটু দেখেন, এটা সর্বদা ভার্ব 3 রূপে ব্যবহৃত হয়, প্লাস টেন্সের কথা যদি বলি তাহলে একটু দেখেন, প্লাস এটি টেন্স হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, দেখেন টেন্স হিসাবে, আমি টেন্স হিসেবে বললে ভুল হবে, টেন্সে ব্যবহৃত হওয়ার সময়, দেখেন টেন্সের ব্যবহারের সময় পারফেক্ট কন্টিনিউয়াসে সরাসরি ব্যবহৃত হয়। খেয়াল করেছেন, সরাসরি ব্যবহৃত হয়। ওই যে আপনারা মানে ধরলে, আমি আপনাদের মানে এটা যদি একটু ক্লিয়ার করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, যেমন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলি তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক। যেমন দেখেন, এটা যদি এরকম বলি, আই হ্যাভ বিন রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছিলাম। একটু বলে রাখি, এই যে একে আমি আ উচ্চারণ করেছি, মনে রাখবেন যদি কখনো দেখেন যে এই আর্টিকেলটা কোনো কনসোনেন্টের আগে বসছে, তাহলে সেটা এ যদি হয় তাহলে সেটা কখনো এ উচ্চারিত না হয়ে সেটা হবে হচ্ছে আ বা আ, এভাবে আপনারা উচ্চারণ করবেন। আচ্ছা, এগুলো উচ্চারণের ক্লাস অন্যদিন হবে। আমার নিজের উচ্চারণ যে খুব যে আহামরি ব্রিটিশ অ্যাকসেন্টের মতন বা আমেরিকান অ্যাকসেন্টের মতো তা নয়, তো আমি চেষ্টা করি। এবার আসেন, এটা এখানে গেল, এবার আসেন হচ্ছে এইটাই। এখন এটার ব্যবহার কোথায়, আমি একটু এটার ব্যবহারটা আমি কোথায় যে লিখি, আচ্ছা এটা মুছে দিয়ে লিখি। দেখেন, বিং কোথায় ব্যবহৃত হয়, ও আরেকটু আছে, এটাতে আরেকটু আসার আগে আরেকটু কাজ করি, এখানে আরেকটু বিষয় আছে। ওইটা যেটা বললাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাশাপাশি এটা আরেকটু ব্যবহৃত হয়, তা হচ্ছে এটা প্যাসিভ ভয়েসের সময়, দেখেন প্যাসিভ ভয়েসের সময় পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। খেয়াল করেছেন, এটা প্যাসিভ ভয়েসের সময় পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। যেমন দেখেন, আমি যদি এরকম বলি, আই হ্যাভ
টেকেন দিস বুক, আমি এই বইটা নিয়েছি। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন ভয়েস করি তাহলে কি দাঁড়াচ্ছে, দিস বুক, অলরেডি আমি ভয়েসের ক্লাস আপনাদের নিয়েছি, হয়তো পারবেন আপনারা ইনশাআল্লাহ এটা দেখলে। দিস বুক, এখন যেহেতু দিস বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, তাহলে দেখেন এটা হ্যাজ, আর এই যে এইটা এবার এই যে বিন, এইটা এখানে বসতেছে, দিস বুক হ্যাজ বিন টেকেন বাই মি। খেয়াল করেছেন ব্যাপারটা, বুঝতে পেরেছেন? শুধুমাত্র এই প্যাসিভ আর হচ্ছে ওই কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুই জায়গাতে বিন বসে। এবার আসি এই বিনটা কোথায় বসে। আপনারা এইগুলো ঝামেলা করেন, আপনারা লেখার সময় আপনারা বুঝতে পারেন না, এই জিনিসগুলো যাতে না হয় সেটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসেন এইটা দেখেন, এটা সব সময়, এটা সব সময়, বুঝতে পেরেছেন? অল টাইম, এটা সব সময় প্যাসিভ ভয়েসে, দেখেন প্যাসিভ ভয়েস এর বেলায়, এটা অল টাইম প্যাসিভ ভয়েসের বেলায় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। খেয়াল করেছেন? অর্থাৎ এটা সব সময় প্যাসিভ ভয়েসের বেলায় কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তার মানে ওই পারফেক্ট টেন্সে গেলে বিন, আর কন্টিনিউয়াসে গেলে দেখেন হয় তা হচ্ছে বিন। আর একটা জিনিস মনে রাখবেন, ভয়েসের কিন্তু কখনোই আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স হয়, বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস কখনোই হয় না। তো আমি যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস, এই জন্য আমি শুধু কন্টিনিউয়াসই লিখেছি। যেমন আই হ্যাভ, আই সরি, ধরেন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছি, আই এম রিডিং এ বুক। তখন দেখেন কি দাঁড়াচ্ছে, আমি এটা নিয়ে আসি প্রথমে, আ বুক, যেতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, আর যেহেতু ভয়েসের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে এম বিং, ইজ বিং, আর বিং বসে, তো আমি সেই বিংটা দিচ্ছি, ইজ বিং। এবার ভার্ব থ্রি, অর্থাৎ রিড এর ভার্ব থ্রি হচ্ছে রেড, উচ্চারণটা রেড কিন্তু বানানটা কিন্তু সেম। তো আ বুক ইজ বিং বা আ বুক ইজ বিং রেড বাই মি, ঠিক আছে? এই বিং এর ব্যবহার সব সময় এই টেন্সে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের বেলায় হবে। আরেকটা জায়গায় বিং ব্যবহৃত হয়, সেটা একটু দেখেন কোথায় হচ্ছে। সেটা হচ্ছে এইটা কিছু ওয়ার্ড তৈরির বেলায়। যেমন দেখেন, আপনি যদি বলেন হিউম্যান প্লাস বিং, হওয়া বুঝাতে, হওয়া হওয়া, দেখেন হওয়া, হওয়া অর্থে এটা হয়ে থাকে বিংটা, অর্থাৎ মানুষ, হিউম্যান বিং, মানুষ হওয়া বা মানুষ বিং। আপনি যদি বলেন আরো বলা যেতে পারে, এটা তো হিউম্যান বিং হলো, এরকম অনেক ওয়ার্ড আছে, আপনি যে অর্থে ব্যবহার করেন এই বিং এরকম ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। আর এই বিংটা যদি কখনো ভার্ব থ্রি আকারে বসে, আই সরি, যদি এই বিংটা যদি কখনো আইএনজি আকারে বসে, সেটাও ব্যবহার আছে। সেটা হচ্ছে আপনার নরমালি হচ্ছে, আমি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তখন কিন্তু এই বিংটা বসে। সেটা দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি এরকম বলি, সিন্স দ্য ওয়েদার ইজ ব্যাড, আবহাওয়া যেহেতু খারাপ, আই ক্যান নট গো আউট, আমি বাইরে যেতে পারতেছি না, আবহাওয়া যেহেতু খারাপ আমি বাইরে যেতে পারতেছি না। তখন কি দাঁড়াচ্ছে দেখেন, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, সিন্স যুক্ত সেন্টেন্স হয় কমপ্লেক্সে। আমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনাদের করাবো, ছক একে করাবো, তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এখান থেকে যদি আমি এটাকে সিম্পলি নিই তাহলে দেখেন এরকম আসে, বিং, অর্থাৎ যেহেতু এটা অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, বিং, আর এখানে একটা সাবজেক্ট প্লাস এখানে আরেকটা সাবজেক্ট, সাবজেক্ট যদি ভিন্ন আমাকে সাবজেক্টটা উল্লেখ করতে হবে প্রথম অংশে। এটা আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার সময় আরো ভালো আপনাদের বুঝিয়ে দিব। তো দেখেন, বিং দ্য ওয়েদার ব্যাড, অথবা এটাকে আপনি এরকম বলতে পারেন, দ্য ওয়েদার বিং ব্যাড, যেটা বলেন একই জিনিস, বিং দ্য ওয়েদার ব্যাড কমা আই, এইখানে যা বাকি আছে সেটা বসে যাচ্ছে, তাহলে আই ক্যান নট গো আউট। অথবা আপনি এটাকে এরকম বলতে পারতেন, দেখেন, অথবা বিকজ অফ দ্য ওয়েদার
বিং ব্যাড, আবহাওয়া খারাপ হওয়ার ফলে আই, বাকি আর যা যা ছিল তাই, কুড নট বা ক্যান নট গো আউট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো আপনারা ভুল করেন আমি সেই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ বিং আর বিং প্লাস পার্সনের সাথে ভার্বের কি বিষয় হবে সেটা, এই একটা জিনিস ছিল। এবার আসি শেষ যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা থেকে দেখেন আপনারা যেভাবে জিনিসটাকে ভাবতেছেন আসলে বিষয়টা তা নয়। যেমন ধরেন, আমি এখানে যাওয়ার আগে একটা কথা বলি, ভাইবা বোর্ডে একবার পুলিশ ক্যাডারে এক ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, বা এক স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বলতো বা বলেন তাকে এখানে ডাকা হয়েছিল, তাকে এখানে ডাকা হয়েছিল, এই সেন্টেন্সটার ট্রান্সলেশন কি হবে? এখন সে একটু মানে খুব মানে আমার যেটা মনে, আমি জানি না উনি হয়তো তার মাথায় কাজ করছিল কিনা জানি না, বাট সে অ্যান্সারটা এরকম দিয়েছিল বা তিনি অ্যান্সারটা এরকম দিয়েছিলেন যে হি, তাকে এখানে ডাকা হয়েছিল, তাহলে হি কল্ড হেয়ার। আমি একটু লিখে দিই, দেখি, তাকে এখানে ডাকা হয়েছিল, আমার বাংলা হাতে লেখা হয়তো বুঝতে পারলে একটু কষ্টই হচ্ছে, নালিতে নালিতে এরকম হয়েছে, যা হোক, তাকে এখানে ডাকা হয়েছিল, এইটা উনি বলেছেন এরকম, হি কল্ড হেয়ার। এখন এইটা যেটা, এইটা ওনাকে 2-3 বার বলতে বলা হয়েছে, তো উনি বলছে, উনি এটাই বলতেছে, যদি বলছে যে তুমি কি শিওর, আর ইউ শিওর দ্যাট ইউর অ্যান্সার ইজ কারেক্ট, তখন আমি বলছি ইয়েস স্যার, আই এম 100% শিওর, বাট আনফরচুনেটলি হি ওয়াজ 100% রং। কেন দেখেন, আপনারা যখন ট্রান্সলেশন গুলো করেন তখন আপনারা যে জিনিসগুলো বুঝতে পারেন, আপনারা বুঝতেছেন এটা পাস্ট টেন্সে, কিন্তু এটা কোন ভয়েসে আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে? একটু দেখেন, তাকে এখানে ডাকা হয়েছিল কারো দ্বারা, বুঝতে পেরেছেন? কারো দ্বারা তাকে এখানে ডাকা হয়েছিল, তাহলে এটা যদি দ্বারা অর্থেই হয় তাহলে এটা তো প্যাসিভ। আর উনি যেটা অ্যান্সার দিয়েছেন সেটা হচ্ছে হি কল্ড হেয়ার, সে এখানে ডেকেছিল। এখন সে এখানে কাকে ডেকেছে সেটা আলাদা বিষয়, এখানে সে সাবজেক্ট, সে ডেকেছে একজনকে, ধরেন হি কল্ড মি হিয়ার, এইটুকু ধরেন আমি দিয়ে দিলাম, অর্থাৎ সে এখানে আমাকে ডেকেছিল, এটা হতে পারত। খেয়াল করেছেন, সে আমাকে এখানে ডেকেছিল বা সে এখানে আমাকে ডেকেছিল, সেটা হচ্ছে এইটা। আর এখন সে হয়ে গেছে কারোর দ্বারা, অর্থাৎ তাকে, আমি যদি তাকেটাকে সে ধরি, তাহলে এটা যদি এটাই ধরেন সে, এই সে বা তাকে এটা ধরেন, তাহলে এইটা তো তখন সাবজেক্ট না, তাকে তো কেউ ডাকছে, সে তো নিজে ডাকে নাই, তাকে কেউ ডাকছে, যদি তাই হয় তাহলে সাবজেক্ট হচ্ছে এইটা, আর সেটাই যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু তাহলে প্যাসিভে, যদি প্যাসিভেই যায় তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে, তখন সেন্টেন্সটা এমন হচ্ছে হি, এটা দেখেন তাকে এখানে ডাকা হয়েছিল, এটা কিন্তু আপনার দুই ধরনের যাওয়া যায়, এটা আপনি পাস্ট মানে ইনডিফিনিটেও নিতে পারেন ভয়েসের, অথবা আপনি পাস্ট পারফেক্টও নিতে পারেন, তবে এটা পাস্ট ইনডিফিনিট নিলে ভালো হবে। তাহলে দেখেন সেন্টেন্সটা এমন দাঁড়াচ্ছে, হি ওয়াজ কল্ড হিয়ার, অথবা হি হ্যাড বিন, ওই যে দেখছেন আমি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি, হি হ্যাড বিন কল্ড হেয়ার, তাকে এখানে ডাকা হয়েছিল। বাই সামন ওটা দেওয়ার প্রয়োজন নাই, ওটা না দিলেও চলবে, যেহেতু তাকে তো এইটুকু মানে বলতে বলা হয়েছে, আমি তো এটা এক্সট্রা লিখেছি বোঝার জন্য। ট্রান্সলেশন ইজ সামথিং ওয়্যার whatever you are told to write or to translate, you must write exactly on it, not much, not more, বেশিও না কমও না, you have to be very precise in writing or in translating anything. ওকে, যা হোক, তো আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন। তো এই ধরনের বিষয়গুলো যখন আসে, এই ধরনের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বা ধরেন এখানে সেন্টেন্সগুলো যখন মেক করা হয়, তখন আমরা আসলে এই জায়গাটা গুলিয়ে ফেলি যে কি ব্যাপার, আমি তো বিন জানতাম, এটা তো মানে কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে যায়, এটা কেমনি এখানে বসলো, এটা আসলে ভাই প্যাসিভ হয়, সেই জন্যই এখানে বসছে। প্লাস আপনারা যখন সেন্টেন্সগুলো করবেন আপনারা চেষ্টা করবেন কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব এবং তার সেটা কি প্লুরাল বসবে নাকি সিঙ্গুলার বসবে, এগুলো খেয়াল রাখেন, যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে আর এই জিনিসগুলো সমস্যা হবে না। এবার আমি আসি যেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে
বেসিক্যালি আপনাদেরকে ওয়েট করাচ্ছি, সেটা দেখেন এই সেন্টেন্সটা। এইটুকু যদি বুঝতে পারেন, আমার মনে হয় আপনাদেরকে কোনো কিছু বুঝতে আর সমস্যা হবে না। একটু খেয়াল করেন, যেমন আমি যদি বলি নাউন, তো প্রথমে থাকে নাউন। নাউন সেন্টেন্স স্ট্রাকচারে যেটা হয়, নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। এটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে। এখন ধরেন এটা সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট বা নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব বা এরকম কিছুটা থাকলো, আইসি অ্যানালাইসিসের মতন, যেটাই হোক। তো এরকম যদি কখনো দেখেন এরকম আছে, বা ধরেন আপনি যদি কোনো একটা শব্দকেই ধরেন চেঞ্জ করতে চাচ্ছেন, কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন? মনে রাখবেন, এই যে 4টা ধাপ দিলাম, এখানে লাফ দিয়ে বড়জোর একটা একটা ধাপে যাওয়া যাবে। তার মানে কোনো শব্দ যদি নাউন থাকে, তাহলে সেটা ভার্ব যদি নাউন হয়, তাহলে সেটা বড়জোর অ্যাডজেক্টিভ হতে পারবে, কিন্তু সেটা নাউন থেকে সরাসরি অ্যাডভার্বে যেতে পারবে না। সরাসরি কখনো না। যদি অ্যাডভার্বে যেতে হয়, তাহলে অবশ্যই সেটাকে আগে অ্যাডজেক্টিভ হতে হবে অথবা ভার্ব হতে হবে, তা না হলে সেটা হবে না। আমার মনে হয় আপনারা বুঝতেছেন না, আমি একটু দেখাই আপনাদের। যেমন দেখেন, আমি যদি বলি মাদার, মা। এখন মা তো নাউন, এর ভার্বও কিন্তু এই যে ভার্ব, তাও কিন্তু মাদার। খেয়াল করেছেন? মাদার। এখন এই মাদারের ভার্ব, নাউন মাদার, ভার্ব মাদার, অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে মাদারলি। দেখছেন? মাদারলি। এখন যেহেতু আমার এখান থেকে মাদার থেকে মাদারলি পর্যন্ত আসছে এবং ভার্ব হইছে, যদি এই জায়গাটায় এই ভার্বটা না হতো এবং যদি এইটা এলয় যুক্ত কোনো শব্দ না হতো, তাহলে আমি এটাকে অ্যাডভার্ব করতে পারতাম। যেটা এলয় যুক্ত হয়ে গেছে, সেটা আর আমি অ্যাডভার্ব করতে পারবো না, কারণ একবার এলয় যুক্ত হলে সেটা আর অ্যাডভার্ব হয় না। কিন্তু যদি আমি মাদার ফুল হতো ধরেন, তাহলে মাদার ফুললি দিতে পারতাম, সেটা সম্ভব। এখন আমি বলেছিলাম যে একটা একটা ধাপ করে যাবে, বা সর্বোচ্চ একটা ধাপকে পেরিয়ে আরেকটা ধাপে যাওয়া যাবে, কিন্তু এক লাফে এই 2 ধাপ বাদ দিয়ে এখানে যাওয়া যাবে না, বা ধরেন এখান থেকে এই 2 ধাপ বাদ দিয়ে যে আরো কিছু থাকতো সেটা হওয়া যাবে না। যেমন দেখেন, আমি যদি একটা শব্দ বলি এই জায়গাটায়, যেমন নাউন থেকে এটা অ্যাডভার্ব হয় কিনা, ধরেন আমি যদি বলি জয়। জয় তো নাউন ফর্ম, জয়। জয় মানে হচ্ছে আনন্দ। তো সেক্ষেত্রে এটাকে যদি আপনি ভার্ব করেন, তাহলে হচ্ছে এন যুক্ত করেন, এনজয়। আচ্ছা, এইবার আমি তো ভার্ব করে ফেললাম। এখন আমি যদি এই ভার্বকে যদি অ্যাডভার্ব করতে যাই, তাহলে আমাকে এমন কিছু যুক্ত করতে হবে যেটা অবশ্যই আগে অ্যাডজেক্টিভ হতে হবে। যদি সেটা না হয়, তাহলে সেটা আর অ্যাডভার্ব হবে না। খেয়াল করেন, এখন যদি আমি এরকম বলি যে এনজয় প্লাস ফুল, এরকম নামে কি কোনো শব্দ দেখেছেন আপনি? এনজয় ফুল কখনো দেখেছেন? আমি তো কখনো দেখি নাই। আপনারা দেখতে পারেন, আপনারা এইটুকু দেখেছেন, কিন্তু এইটা দেখেন নাই, কিন্তু দেখেছেন যেটা, সেটা হচ্ছে এইটা। জয় ফুল, আনন্দময়, আনন্দ ঘন, এইটা কিন্তু হয়। অর্থাৎ আপনি যখন নাউন থেকে আপনি এক লাফ দিয়ে অ্যাডজেক্টিভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা করা যাচ্ছে, ওই যে বলেছিলাম এটা স্কিপ করা যাবে, কিন্তু এখান থেকে সরাসরি এখানে যাওয়া যাচ্ছে না। যদি যাওয়া যেত, তাহলে কিন্তু আমি এইভাবে লিখতাম, জয় লি। ওই যে নাউন থেকে অ্যাডভার্ব করেছি, কারণ জয় প্লাস লি এলয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। এটা কোনোদিনও সম্ভব না। এইভাবে 2 ধাপ বাড়িয়ে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো অ্যাডজেক্টিভ আমি করে ফেলেছি, জয়ফুল। এইবার তার সাথে এলয় যুক্ত করেন, অর্থাৎ জয় যোগ ফুল যোগ এলয়। মানে দেখেন কি দাঁড়াচ্ছে, জয় ফুললি, অর্থাৎ আনন্দ ঘন ভাবে বা আনন্দের সাথে বা সহিত, আনন্দ ঘন ভাবেই বললেই হচ্ছে। এরকম ভাবেই আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে করে এভাবে করতে হবে। যদি আপনার এই বেসিক স্ট্রাকচারটা, ওয়ার্ড ফরমেশন বা ধরেন সেন্টেন্স ফরমেশনের এই বেসিক স্ট্রাকচারটা যদি একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেন্টেন্স তৈরি করা বা ওয়ার্ড তৈরি করা খুব কোনো কঠিন কোনো কিছু হবে না। এগুলোই কিন্তু বেসিক ইংলিশ। এগুলো যদি আপনি জানেন, যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি যে কোনো সেন্টেন্স, বাংলায় থাকুক, যে ভাষাতেই থাকুক, সেটাকে আপনি ট্রান্সলেট করে ইংলিশ নিতে পারবেন, আর ইংলিশ থেকে ট্রান্সলেট করে সেটাকে অন্য ভাষায় নিতে পারবেন, কারণ আপনি তো বুঝে গেছেন যে কোন শব্দ থেকে কি হচ্ছে। প্লাস এটা যদি আপনি জানেন, আরো কি উপকার দেখেন, আপনি পার্টস অফ স্পিচ যদি বলে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, হুইচ পার্টস অফ স্পিচ ইজ
ধরেন আমি যদি বলি মাদারলি, হুইচ পার্সন স্পিচ ইজ ইট, আপনি বলেন, এটা আমি একদিন ক্লাসে বলেছিলাম অলরেডি, তারপরে বলি এটা তখন কি হবে, তাহলে তখন হবে ধরেন মাদারলি অ্যাফেকশন, মাতৃসুলভ আকর্ষণ, তখন কিন্তু অ্যাফেকশন নাউন, এটা অ্যাডজেক্টিভ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আপনি ভেবেন না এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব নয়। তো যা হোক, আমি সংক্ষিপ্ত ক্লাসে আপনাদেরকে মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখাই, এটা দেখলে আমার আসলে মানে কি বলবো, মানে না দেখিয়েও পারি না, বলতেও চাই না, আবার না দেখিয়েও পারি না, না দেখালে তো আবার অপূর্ণ থেকে যায়, কারণ একটা জিনিস অপূর্ণ রেখে যাওয়া, এটা আমার মনে হয় না এটা ঠিক হবে। দেখা গেল আমার আজকে মনে আছে, পরে আবার মনে থাকলো না, তখন দেখা গেল আমি এই জিনিসটা আর আপনাদের বুঝাতে পারলাম না। যেমন দেখেন, সুন্দর একটা সেন্টেন্স লিখি, যেমন পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড, পদ্মা ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড ওভার the river Podda. Podda bridge is constructed over the river Podda. পদ্মা ব্রিজ যেটা, এটা পদ্মা নদীর উপরে নির্মাণ করা হয়েছে, বুঝতে পেরেছেন, বা নির্মাণ করা হয়েছিল বা হয়েছে, এটা যেটা ইজ কনস্ট্রাক্টেড আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা অলরেডি হয়েছে। এখন এই জায়গাটায় আমি বলতে চাচ্ছি কোনটা কোন কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন, পদ্মা ব্রিজ, দিস ইজ নাউন অর সাবজেক্ট। বেসিক কিভাবে আপনি শিখবেন, দেখেন, দিস ইজ নাউন এন্ড অর সাবজেক্ট। আমি কিন্তু আগেও বলেছিলাম নাউন আর সাবজেক্টের তফাৎটা কি, যাই হোক সেটা আপনি আমার ক্লাস থেকে দেখে নিন। এখন দেখেন, এখানে দেখেন, এইটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এইটা একটা ভার্ব, সেটা মেইন ভার্ব কি অন্য ধরনের ভার্ব সেটা আমি বলবো না, আবার সেটা কি ভার্ব আকারে ব্যবহৃত হয়েছে কিনা সেটাও বলবো না, পরে আপনারা বুঝবেন। এটা প্রিপোজিশন, আপনারা জানেন নিশ্চয়ই ওভারের ব্যবহারটা, মনে রাখবেন। একটু দেখিয়ে নিই, তারপর আমি মেইন আলোচনায় আসতেছি। যদি লেগে না থাকা অবস্থা বুঝায় তবে ওভার বসে, আমি বুঝাই দিচ্ছি। আর যদি লেগে থাকা অবস্থা বুঝায়, এগুলো প্রিপোজিশন ক্লাসে বুঝাই দিব, তাহলে অন বসে। তার মানে ধরেন এটা আমার টেবিল, এই টেবিলের উপর আমি যদি বলি দিস ডাস্টার ইজ ওভার দ্য টেবিল, ইট মিনস that duster is not touching the table or duster is not touched by the table। এটা জাস্ট কি আছে, এখানে পুরো লাগানো নাই, এই পর্যন্ত আছে, বা ধরেন এই পর্যন্ত আছে, কিন্তু টেবিলের উপরেই কিন্তু আছে, হয়তো তার সাথে আরেকটা কোনো কিছু রেখেছেন, ধরেন আমি একটা বই রেখেছি, বইয়ের উপরে ডাস্টারটা আছে, সেক্ষেত্রে দেখেন কি হচ্ছে, সেন্টেন্সটা তখন এরকম হবে, দ্য ডাস্টার সরি দ্য বুক ইজ অন দ্য টেবিল, যেহেতু বইটা টেবিলের সাথে গায়ে গায়ে লেগে আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল অ্যান্ড দ্য ডাস্টার ইজ ওভার দ্য টেবিল। আমি আবারও বলি, অথবা দ্য ডাস্টার ইজ ওভার দ্য টেবিল অ্যান্ড দ্য বুক ইজ অন দ্য টেবিল। বুঝতে পেরেছেন, যেটা লেগে আছে সেটার বেলায় অন, যেটা লেগে নাই সেটার বেলায় ওভার গেল এটা। এবার আমি আসি, তাহলে প্রিপোজিশন আমি বুঝলাম। এখন যেখানে যেটা বিষয় তা হচ্ছে এখানে কোনটা কি, এটা তো আর্টিকেল, তো আর্টিকেল তো নাউন, বুঝতেই পেরেছেন, এটা কিন্তু আর্টিকেল, আর্টিকেল কিন্তু সরি, এটা তো আর্টিকেল, তো আর্টিকেল তো সংখ্যা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি। এবার আসেন এইটা অথবা এইটা, বা ধরেন একসাথে, তো একসাথে যদি হয় তাহলে নাউন, আর যদি আলাদা আলাদা করে হয় তাহলে আবার আলাদা বিষয়। আমি নাউনই ধরি, সেক্ষেত্রে এটা অবজেক্ট, ধরেন এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এইবার এ তো গেল আমার নর্মাল অ্যানালাইসিস, এবার আমি আরো ডিপলি অ্যানালাইসিস করব। দেখেন, যদি ব্রিজ হয় মেইন বিষয় আর পদ্মা যদি হয় তার অংশ, তাহলে এই পদ্মা ব্রিজকে কোয়ালিফাই বা মডিফাই করার জন্য পদ্মা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ব্রিজ হয়ে গেছে নাউন। খেয়াল করেছেন, কারণ এটা নাউনকে মডিফাই করেছে, গেল এটা অক্সিলারি ভার্ব, এটার মতন করে থাকলো। এইবার হচ্ছে এখানে একটা ভার্ব আছে কনস্ট্রাক্টেড ওভার, বা ভার্বের সাথে বা গ্রুপ ভার্ব, আর
পদ্মা ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার পদ্মা, আই এম সরি, এটা তো গ্রুপ ভার্ব আকারে আছে, তাহলে এটা একটা ভার্ব। আর এবার দেখেন এখানে এখানে আছে আর্টিকেল, এবং আর্টিকেলটা সাধারণত নাউনকে কোয়ালিফাই করে। যদি আমি শুধু রিভারকে ধরি তাহলে এখানে রিভার হয় নাউন, আর আর্টিকেল তো আর্টিকেল। আর যদি আমি রিভার পদ্মাকে ধরি তাহলে এই রিভার পদ্মা সবটা মিলে হয় নাউন, আর শুধু রিভার হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর শুধু পদ্মা হয়ে যায় নাউন। আবারও বলি, যদি আমি রিভার পদ্মাকে দি দিয়ে কোয়ালিফাই করি তাহলে সবটা মিলে হচ্ছে নাউন বা অবজেক্ট। যদি আমি আলাদা আলাদা করে করি, দাগটা যদি এখানে না দিয়ে যদি এরকম এরকম দেয় শুধু রিভারের উপরে, তাহলে রিভার হয়ে যাবে নাউন, আর আই এম সরি, তাহলে রিভার হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পদ্মা হয়ে যাবে নাউন। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন। আর আরো যদি ডিটেলে যেতাম তাহলে আরো জটিল হতো। দেখেন যদি জটিল আমি করে ফেলি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। যেমন এই জায়গাটা যদি বলি, পদ্মা ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড ওভার দ্য রিভার পদ্মা, এটা তো ছিল একটা সেন্টেন্স, কিন্তু যদি সেন্টেন্সটা এমন থাকতো, the breeze, দেখেন, the breeze who is constructed over the river Padda is called Padda Bridge. এবার একটু কেমন কেমন লাগতেছে না? The bridge which is constructed over the river Padda, যে ব্রিজটা পদ্মা নদীর উপরে করা হয়েছে, is called, তাকে বলা হচ্ছে পদ্মা ব্রিজ, পদ্মা নদী, সরি পদ্মা ব্রিজ, আর পদ্মা সেতু। এখন এখানে দেখেন কি কি আছে, এখানে এই একটা আছে এই পর্যন্ত একটা ভার্ব, অর্থাৎ কনস্ট্রাক্টেড ওভার, এটা গ্রুপ ভার্ব। আবার একটা আছে ইজ কল্ড, এই একটা আছে ভার্ব, তো দুইটা ভার্ব আছে। অথচ এখানে কিন্তু সেন্টেন্স কিন্তু একটা, এখানে কিন্তু একটা সেন্টেন্স, এখানে কিন্তু কোনো কনজাংশন ইউজ করা হয়নি যে কনজাংশন ইউজ করে আপনি দুই পাশে দুটো ভার্ব দিয়ে ইউজ করবেন, এমনও কিন্তু না। তাহলে এই ধরনের সেন্টেন্সে কোনটা আসলে ভার্ব? আপনাকে যদি বলে যে আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব, এইটুক, মানে ইজ কনস্ট্রাক্টেড ওভার এই প্যাসিভের এইটুকু অংশ, নাকি ইজ কল্ড এইটুকু অংশ, কোনটা? সামনে সামনে ক্লাসে থাকলে হয়তো আমি আপনাদের সময় দিতাম ভাবার, বাট সেটা যেটা এখানে হচ্ছে না, আমি বলে দিচ্ছি। ভার্ব হচ্ছে এইটা, দিস ইজ ভার্ব, আর এইটা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তার মানে ওই যে জেরান্ড পার্টিসিপল আছে না, ওইটা। কেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি যদি এরকম বলি, দ্য রিভার হুইচ ইজ ওভার দ্য রিভার পদ্মা, আমি এই কনস্ট্রাক্টটা বাদ দিয়ে দিই, একটু বাদ দিয়ে দিই। দেখেন কি দাঁড়াচ্ছে, দ্য ব্রিজ হুইচ ইজ ওভার দ্য রিভার পদ্মা, যে নদী, যে ব্রিজটা পদ্মা নদীর উপরে, ইজ কল্ড পদ্মা ব্রিজ, তাকে বলা হয় পদ্মা ব্রিজ। তার মানে এই কনস্ট্রাক্টেড যেটা নির্মাণ করা অবস্থিত অথবা নির্মিত যে ব্রিজটা, একটু যদি আমি বাদও দিয়ে দিই তাও দেখেন আমার পরিপূর্ণ একটা সেন্টেন্স হচ্ছে। কিন্তু যদি আমি দিই তাহলে সেন্টেন্সটা একটা সুন্দর শোনায়। প্লাস দেখেন, দ্য ব্রিজ হুইচ ইজ কনস্ট্রাক্টেড যদি আমি লিখতাম, যদি আমি লিখে ফেলি তাহলে এটা বোঝাচ্ছে কি, যে নির্মিত যে ব্রিজটা, যেটা কিনা পদ্মার উপরে নির্মিত, তাহলে সেটা কি তার অবস্থা বোঝাচ্ছে না? তাহলে এরকম যদি কখনো দেখেন ভার্ব মেইন ভার্বে কাজ না করে বা কোনো ভার্বেরই কাজ না করে যদি তার দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তাহলে সেটাই হচ্ছে পার্টিসিপল, এবং সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি, শুধু যদি বলি এরকম যে ওয়াটার ইজ হার্মফুল, এটা তো হয় না, পানি তো আসলে ক্ষতিকর না। আর আমি যদি এরকম বলি কন্টামিনেটেড ওয়াটার ওয়ার পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল, তাহলে কিন্তু কথা আছে। তখন দেখেন কি দাঁড়াচ্ছে, ওই ওয়াটারকে ওই পলিউটেডটা কোয়ালিফাই করছে না বা মডিফাই করছে না, এবং যখন মডিফাইও করছে প্লাস ওইখানে ওই পলিউটেডটা না হলে আবার সেন্টেন্সের মিনিংটা আসে না, সুন্দর করে মিনিং আসে না, কিন্তু সেন্টেন্স কিন্তু হয় ওয়াটার ইজ হার্মফুল, এখানে কিন্তু সব হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন সব আছে, কিন্তু অর্থ আসে না। অর্থ আনার জন্য তাহলে সেটা দোষ গুণ অবস্থা প্রকাশ করার জন্য আমি পলিউটেড এনেছি না, এবং সেটা পলিউটেড কিন্তু ওখানে ভার্ব আকারে বসেনি, ভার্ব হচ্ছে ইজ, দ্য পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল, ভার্ব হচ্ছে মেইন ইজ, ওই যে পলিউটেডটা এক্সট্রা আকারে বসেছে ওইটাই হচ্ছে মানে সেন্টেন্সকে সুন্দর করার জন্য ওইটুকুনি হচ্ছে সেই পার্টিসিপলের কাজ, ওইটা হচ্ছে তখন পাস্ট পার্টিসিপলের কাজ।
পার্টিসিপল যখন বুঝাবো তখন আমি আরো ডিটেল আকারে এগুলো আপনাদের বুঝিয়ে দিব। তো আমার মনে হয় আমি আজকে আপনাদেরকে বেসিক ইংলিশে সেই পার্সন বা সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা ট্রান্সলেশন বা দেখা যাচ্ছে ভয়েস প্লাস পার্সন স্পিচের বিভিন্ন ধরনের ব্যবহার প্লাস আইসি অ্যানালাইসিসের মতন ওয়ার্ড ফরমেশন অথবা সেন্টেন্স ফরমেশন সবকিছুই বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমার এই ক্লাসে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কারণ একটা জটিল বিষয়। যদিও এটা যারা ইংলিশে পড়েছেন তাদের কাছে জটিল নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় আমি শেষের দিকে এসে যে অপশনগুলো বুঝিয়েছি সেটা সবার জন্যই জটিলই ছিল। হয়তো আপনারা যারা ইংলিশে এখনো পড়তেছেন বা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স করতেছেন, তাদের কাছে হয়তো বা এটা অনেকটা জটিল মনে হলেও হতে পারে। যদি সেটা মনে হয় তাহলে আমার এই ভিডিওটা একটু বারবার দেখবেন, বুঝছেন? তাতে অন্তত আপনাদের উপকারটাই হবে। তো যা হোক, আমার ক্লাসগুলো করবেন। আমার বিশ্বাস আমার ভিতরে যেটুকু আছে সেটুকু যদি আল্লাহ আমাকে সুস্থ শরীরে আপনাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করেন, আপনারা এখান থেকে কখনো কিছু না শিখে অন্যদের যাবেন না। এতটুকু ভরসা মহান আল্লাহ পাকের নামে আমি আপনাদেরকে দিতে পারি। তো ভালো থাকবেন সবাই। আপনাদের চাকরি ভালো হোক, চাকরি পরীক্ষাগুলো ভালো হোক, আপনারা কোথাও না কোথাও চান্স পান, সেটাই আমি চাই। সেই জন্যই মূলত আসা। প্লাস সামনে ইন্টার পরীক্ষাটা আছে, তো ওদের নিয়েও কাজ করতেছি। ওদের জন্য আমি ভিডিওগুলো দিব। যদি আপনাদের কোনো ছোট ভাই বোন বা ছেলে মেয়েরা থাকে, বা ধরেন আপনাদের যদি কেউ আত্মীয় স্বজন থেকে থাকে, তাদের জন্য বলবেন। আমি ইনশাল্লাহ ওদের জন্য কিছু করার চেষ্টা করব, এবং সেটা খুব দ্রুতই করব। হয়তো এই মাসে না হলেও সামনের মাসের প্রথম দিকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমি তাদের জন্য আসব, বিভিন্ন ধরনের টপিক নিয়ে আসবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আজকে ক্লাসটা বা আজকে সেশনটা এই পর্যন্তই। এই বেসিক ইংলিশ গ্রামার আজকে এই পর্যন্ত শেষ করলাম। যদি কখনো এর থেকে বেশি কিছু জানতে চান, আমাকে আমার হোয়াটসঅ্যাপ, যেটা আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লাস আমার মেইল আমি দিয়ে দিই, সবসময় ডিসক্রিপশনে দিয়ে দিই, অথবা আমাকে কমেন্টের মাধ্যমে সরাসরি জানাতে পারেন, স্যার এই অংশটুকু ভিডিওর এইটুকু বুঝিনি, আমি লাগলে আবারও সেটা ক্লাস আলাদা করে নিয়ে বুঝিয়ে দিব। ভালো থাকবেন সবাই। দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমি বলেছিলাম আগের দিনে এনএসআই এর প্রিপারেশনের বেলা বলেছিলাম রাইট নাউন ভার্বস করাবো, সো ওখানে আমি চলে যাবো, এবং ওই ভার্বস এর মাঝে মাঝে যদি দরকার পড়ে তখন জেরান্ট এবং পার্টিসিপল ভার্বের পরে আমি আবার না হয় দেখিয়ে দিব। আরো অনেক দেখানো দরকার আছে, নাউন প্রোনাউন গুলো এগুলো আমি দেখাই নাই ডিটেইল আকারে, এগুলো দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ সবাই ভালো করুন। আল্লাহ হাফেজ।